বলছি যে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটাও জনগণের কাছে উন্মুক্ত করতে, মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে। কারণ অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। 2001 সালে যেই প্রতিশ্রুতি দেওয়া ছিল তখন যদি সেটার বাস্তবতা থেকে থাকে, 25 সালে তো তার আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুন কন্ডিশনস থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি, সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো? ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। অ্যান্ড দিস ইজ নট প্রোগ্রেস অ্যাট অল। আমাদের আওয়ার পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য উইমেন। ঐক্যমত্য কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য উইমেন, মাত্র 5% এই স্টেটাস কো, ইট ইজ নট প্রোগ্রেস অ্যাট অল। কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐক্যমত হতে পেরেছেন তার ভিত্তিতেই এসেছে। সংস্কার লাগবে নাকি লাগবে না, কারণ অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল? আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতার নিশ্চয়তার জায়গা নাই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে তারা। অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয়, তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব? সেটাই ছিল আমাদের ব্যবস্থা। সেই ব্যবস্থায় কি অটুট থাকবে, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায়, রাজনীতিকরণ করা যায়, এবং যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতাসীন আছেন, রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি, পাওয়ারের কাছাকাছি যে মানুষগুলো আছেন, ব্যবসায়ী হতে পারে, মিডিয়া হতে পারে, যেই ক্ষমতার একটা বলয় থাকে, তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সেই ব্যবস্থায় কি আমরা থাকবো, নাকি নতুন ব্যবস্থায় যাব, যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে? সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐক্যমত কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। তো আমাদের শুধুমাত্র সংস্কার না, আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ 2.0। শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐক্যমত্য কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস, যেহেতু জেসিনাপা এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে জেসিনাপা বলছিলেন, ঐক্যমত্য কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয় নাই। যেমন আর্টিকেল 70 নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ কেউ চেয়েছিলেন, যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল 70 থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, তারা দলের পক্ষ হয়ে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতাতে যাতে না থাকেন, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয়। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে যাতে বাতিল হয়। আবার বিএনপি যাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকবে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটার পরে সনদে ঢুকেছে। তো ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই। আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবেন। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এখানে পৌঁছায় নাই, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানেও যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। 2001 সালে যেই প্রতিশ্রুতি দেওয়া ছিল তখন যদি সেটার বাস্তবতা থেকে থাকে, 25 সালে তো তার আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুন কন্ডিশনস থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি, সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো? ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র 5%
পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। অ্যান্ড দিস ইজ নট প্রোগ্রেস এট অল। আমাদের আওয়ার পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য ওয়েমেন। ঐক্যমত্য কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য ওয়েমেন, মাত্র 5% এই স্টেটাস কো, ইট ইজ নট প্রোগ্রেস এট অল। কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐক্যমত হতে পেরেছেন তার ভিত্তিতেই এসেছে। এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কোনো সনদের বাস্তবায়নই তো থাকার কথা, বাস্তবায়ন না হলে সেই সনদটা এত কথা হলো কেন? তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা আর না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ, কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি। এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, স্বাস্থ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐক্যমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে, আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে। তবে আমরা আশাবাদী এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে। আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোর মুখ দেখে না, জনগণের কোনো কল্যাণে আসে না। সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এনসিপি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে তাদের সাথে কি হচ্ছে। একটা আদেশ, সেই আদেশে কি থাকবে, এবং আদেশ যাতে প্রফেসর ইউনুস দেয় সেই ব্যাপারে আমরা বলছি যে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটাও জনগণের কাছে উন্মুক্ত করতে, মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে, এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছেই যাতে সেটা উন্মুক্ত থাকে, এবং আগের মতো কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যানস এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয়। আসলেই যাতে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মাঠে নেমেছিল, তরুণরা রক্ত দিয়েছে, কেউ চোখ, কারো হাত, কারো পা চলে গিয়েছে, এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে, শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থাই থাকবে, এতটুকুতে যাতে পর্যবেসিত না হয়। আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারি। সকলকে অনেক ধন্যবাদ। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ, আমরা এই কাজটাই করেছি এবং আমরা 4 মাস ধরে কাজ করেছি। কাজটা করার সময় আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ, ঢাকার বাইরে গিয়ে আমরা পরামর্শ সভা করেছি, এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। আমরা চেষ্টা করেছি সব রকমের মানুষের সাথে পরামর্শ সভা করে তাদের কি চাহিদা, তাদের কি চাওয়া, তাদের কি দাবি, সেগুলোকে এখানে সংকলিত করতে। তো এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে আমরা মনে করেছিলাম যে আমরা কি চাই সেগুলো অনেকটা মানে রাতারাতি তো সম্ভব না অনেক কিছু। তো এটাকে আমাদেরকে একটু ভাবতে হবে কোনগুলো বাস্তবায়ন যোগ্য আর কোনগুলো স্বপ্নের জায়গায়। তো আমরা সেই জন্য 3টি মেয়াদে আমাদের সুপারিশগুলো দিয়েছিলাম। একটা হলো আমরা যেগুলো মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে, সেগুলোকে আমরা একটা সারিতে রেখেছি। আর আমাদের মোট 423টি প্রস্তাব ছিল। দ্বিতীয়ত আমরা মনে করেছি যেগুলো নাকি পরবর্তী নির্বাচিত সরকার এসে বিবেচনা করবে, এবং আমরা অফকোর্স আশা করেছি যে বেশিরভাগ তারা গ্রহণ করবে। এবং তৃতীয়ত আমরা রেখেছি যেগুলো নাকি আমাদের জীবদ্দশায় হয়তো দেখব না, কারণ এগুলো দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক পরিবর্তনের বিষয়, সাংস্কৃতিক পরিবর্তনের বিষয়, যেগুলো অল্প সময়ের মধ্যে হয় না, কোথাও হয়নি পৃথিবীতে। তো সেগুলো আমরা রেখেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতে, এগুলি রাখলে কেন, এগুলো তো হবে না। তো আমরা বলেছি যে না, আমরা রেখেছি এই জন্য যে আমরা চাই যে মানুষ জানুক নারীরা কি চায়, নারী আন্দোলনের স্বপ্নটা কি। নারীরা কি চায় কিন্তু আসলে খুব সহজ। নারীরা চায় মানুষ হিসেবে বিবেচিত হতে। আপনি যেমন মানুষ হিসেবে বিবেচিত হন, আমরাও চাই মানুষ হিসেবে বিবেচিত হতে, এবং মানুষের যে মর্যাদা সবটুকুই যেন আমরা পাই, কোনো একানাও কমতি না। এবং সেই সাথে আমরা চাই নাগরিক হিসেবে, সমনাগরিক হিসেবে বিবেচিত হতে। অর্থাৎ আপনি নাগরিক হিসেবে যেই কটা অধিকার আপনি পান, আমিও যেন সেই কটা অধিকারই পাই, এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। এছাড়া যে কথাগুলো আমি বলতে চাই সেটা হলো যে আমি এমনিতেই কিন্তু আমার পা কাঁপছে ইটের উপরে, আপনারা বেশি আওয়াজ করলে আমি পড়েই যাব।
এই ঈদ দেওয়ার আইডিয়াটা কার জানি না। আচ্ছা যাই হোক, আমি পড়ে যেতে পারি যে কোনো সময়। এরপরে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে 5ই আগস্টের পরে কিন্তু যে ম্যান্ডেটটা এসছিল আন্দোলন থেকে, সেটাও খুব সহজ ম্যান্ডেট ছিল, যে বিচার, যে অনাচার হয়েছে, যে হত্যা হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটার একটা সুষ্ঠু বিচার, একটা ন্যায় বিচার আমরা দেখতে চাই। অর্থাৎ খুব সংক্ষেপে আমরা বিচার প্রক্রিয়াটাকে আরো চলমান দেখতে চেয়েছিলাম, আরো বেগবান দেখতে চেয়েছি। দ্বিতীয় যে ম্যান্ডেটটা ছিল সেটা হলো সংস্কার, কেবল রাষ্ট্র সংস্কার না, সমাজ সংস্কার, শিক্ষায় সংস্কার, স্বাস্থ্যে সংস্কার, অনেকগুলো ব্যাপারেই সংস্কারের প্রয়োজন আছে, সেগুলো দেখতে চেয়েছি। এবং শেষ পর্যন্ত হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। তো সংস্কারের জন্য আপনারা জানেন অনেকগুলো কমিশন গঠন করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা সবাই কাজ করেছে এবং তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে, আমরাও আমাদেরটা জমা দিয়েছিলাম। কিন্তু আমাদেরটা হয়েছে দুইটা ধাপে সংস্কার কমিশন হয়েছিল। আপনাদের যদি মনে থাকে, সেপ্টেম্বরে গঠন করা হয়েছিল প্রথম 6টি এবং পরে আরো 5টি। ওই 5টির মধ্যে ছিল নারী, স্বাস্থ্য, স্থানীয় সরকার, শ্রম, গণমাধ্যম, আরেকটা এখন হঠাৎ মনে পড়ছে না। যাই হোক, যখন ঐক্যমত্য কমিশন হলো, তার আগে একটু বলে নিই, আমরা যখন সংস্কার কমিশনে কাজ করতে বসলাম, আমরা বললাম নারীর ব্যাপারটা তো সব ক্ষেত্রেই মানে কি বলবো, সব ক্ষেত্রেই বিবেচনায় আনার বিষয়, এবং এটা যেটা আমরা ইংরেজিতে বলি এটা ক্রস কাটিং ইস্যু। সুতরাং আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি, যে ওনারা আমাদের কথা শুনেছে, আমরা ওনাদের কথাও শুনেছি, যে আমরা কি প্রস্তাব করছি ওনারা অনেকগুলো অন্তর্ভুক্ত করেছেন, ওনারা আবার আমাদেরকেও পরামর্শ দিয়েছেন অনেকগুলো ব্যাপারে। বিশেষ করে আমরা কাজ করেছি খুব ঘনিষ্ঠভাবে শ্রম কমিশনের সাথে। কিন্তু একটি কমিশন আমাদেরকে সময় দেয়নি, সেটা হলো সংবিধান কমিশন। সংবিধান কমিশন কেন সময় দেয়নি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের একটা ধারণা ছিল, বা কমিশনের প্রধানের ধারণা ছিল, সংবিধান সম্পর্কে নারীদের আবার কি বলার আছে, নারীদেরও তো কিছু বলার থাকতে পারে এবং ভিন্ন কিছু বলার থাকতে পারে, সেটা বিবেচনায় আনা দরকার ছিল। আর যদি গ্রহণ নাও করতো, আমাদেরকে তো সময়টা দেওয়া উচিত ছিল, এটা শোভন ব্যাপার হতো, কিন্তু সেটা আমরা পাইনি সেই সময়, একমাত্র কমিশন যারা আমাদের সাথে বসেনি। পরে যখন দেখলাম সেই কমিশনের প্রধানকেই ঐক্যমত্য কমিশনের সহপ্রধান করা হলো, তখন আমরা কিছুটা হতাশই হলাম, এবং যথারীতি দেখলাম যে উনি ওই প্রথম 6টি কমিশনকে নিয়ে বসলেন, পরের 5টি কমিশনকে ডাকলেনও না, বসলেনও না। তখন আমরা সেই 5টি কমিশনের প্রধান আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছিলাম, যে আমাদেরকে বাদ দিয়ে কিভাবে হচ্ছে, স্বাস্থ্য কি গুরুত্বপূর্ণ নয়, বা স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ নয়, নারী কি গুরুত্বপূর্ণ নয়? বুঝলাম যে না, অনেকে মনে করে নারী গুরুত্বপূর্ণ নয়, বাকিগুলো তো গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে করা হলো। আমরা 5টি কমিশন প্রধান নিজেরা স্বাক্ষর করে চিঠি পাঠিয়েছি, এবং পরে আবার চেক করেছি যে ওটা যমুনার গেটে আটকে গেল না ভিতর পর্যন্ত গেল। তো শুনলাম না, ভিতর পর্যন্ত গেছে, কিন্তু কোনো উত্তর পাই নাই আমরা। তো সুতরাং আমরা কিছুটা, এই পুরো প্রক্রিয়া কিছুটা মর্মাহত, এবং ঠিক জুলাই সনদও সেইভাবেই হলো। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্জিত, এবং আমি সেই দিনই দক্ষিণ প্লাজায় যখন ঘোষণা হয়, আমি ওখানে ছিলাম, আমি সাথে সাথেই পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম হলো। একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। তো এটা আমাদেরকে খুবই, যতটা না ব্যথিত করেছে, আমাদেরকে কি বলবো শব্দটা, দুশ্চিন্তাগ্রস্ত করেছে, উদ্বেগ তৈরি করেছে যে এটা কিসের লক্ষণ, আমরা কোন দিকে আসলে যাচ্ছি। আমার ভয়টা সেখানে। এবং
আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না। এই সনদের প্রতি আমার কোনো সম্মান নাই। আমি কেন, নারী আন্দোলনের কাউরি নেই। আমরা কিন্তু জলে ভেসে আসিনি। দীর্ঘদিন ধরে আমার বড় বোনরা, বাংলাদেশ মহিলা পরিষদ, তারা 70 সাল থেকে সংগ্রাম করে আসছেন। আমরা আরো পরে এসছি, নারী পক্ষ 83 সাল থেকে। তারপরে তো কম দিন হলো না, আমরা তো লড়াই করেছি। তো সুতরাং আমরা মনে করি এইভাবে উপেক্ষা করা আমরা গ্রহণ করতে পারি না। আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা জুলাই সনদ গ্রহণ করি না। জুলাই সনদ বাস্তবায়ন হলো কি হলো না সেটা আমাদের ব্যাপার না। এবং তারপরে আরো উদ্ভট যে বিষয়টা জুলাই সনদের সাথে যুক্ত করা হলো গণভোট নামক জিনিসটা। 48টা বিষয়ে আপনি গণভোট কিভাবে করবেন? 48টা বিষয় তো আমিই ধারণ করতে পারি না। আমি একটা শিক্ষিত মানুষ। আমার বেশিরভাগ ভোটার কি শিক্ষিত? শিক্ষিত হলেই বা আমি কোনটাকে হ্যাঁ বলবো, কোনটাকে না বলবো? আমার যদি মনে হয় 48টার মধ্যে আমার কাছে 30টা গ্রহণযোগ্য, আমি কি সেটা আলাদা করে এই 30টা হ্যাঁ আর বাকি 28টা বাকি 18টা না, সেইভাবে হবে? এটা কি সম্ভব? তো এটা একটা উদ্ভট একটা প্রস্তাবনা। এবং একই দিনে হলো কি একই দিনে হলো না সেটা বড় ইস্যু না। এই গণভোটের পিছনে এই টাকা অপচয় করার বুদ্ধিটা কার আমি জানি না। এটাও সম্ভবত আলী রিয়াজের, কিন্তু সেটা আমি ভালো করে বলতে পারবো না, আমি জানি না। তারপরে যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে যেটা সবচেয়ে কষ্টের সেটা হলো আমরা দেখেছি প্রথম যখন তৎকালীন প্রধানমন্ত্রী বললেন রাজাকারের বাচ্চারা কি তাহলে কোথায় আসবেন, রোকেয়া হলের মেয়েরা রাত্রি 12টার সময় গেট ভেঙে বেরিয়েছিল। এই রোকেয়া হলের মেয়েরা বেরোনোতেই কিন্তু আন্দোলন বেগ পেল। তারপরে কিন্তু ছেলেরা বেরিয়েছিল। কি ভুল বললাম না? ও আচ্ছা, সরি। আচ্ছা, কথা বলছেন দেখে আমি ভাবলাম আমাকে কিছু বললেন কিনা। কথাটা না বললে ভালো হয়। যাই হোক, তো এই যে মেয়েগুলো বেরোলো তাদেরকে তো পরে আর দেখলাম না। গুটি কয়েক মেয়ে ছাড়া এই যে এত সিদ্ধান্ত হচ্ছে, কোনো টেবিলে তো মেয়েরা নাই, পলিসি টেবিলে তো মেয়েরা নাই। একটার পর একটা অধ্যাদেশ পাশ হচ্ছে, কয়টা মেয়ে সেখানে ইনভলভ? আমাদের দেশে তো অনেক নারীরা আইনজ্ঞ, আইনজীবী, আইনে পড়াশোনা করেছেন। তা আমরা না বাদ গেলাম, তারা তো থাকতে পারতো। তো সেইটা একটা দুশ্চিন্তার জায়গা। এবং মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি তাহলে 3 পা এগিয়ে 4 পা পিছায় গেলাম? কোন দিকে যাচ্ছি আমরা? এটা একটা কথা। দ্বিতীয়ত হলো আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সংসদ বা আইনসভার ব্যাপারে বলেছিলাম যে 72 সালে যখন 300 আসনের সংসদ গঠন করা হয়েছিল তখন জনসংখ্যা কি ছিল, আজকে জনসংখ্যা কত? সেই 300 আসনে কি আমাদের জনপ্রতিনিধিত্ব থাকবে? আমরা মনে করি না। আমরা মনে করি এখন অনেক দিন হয়েছে, এখন 600 আসনের সংসদ হওয়া দরকার। এবং এটা সুযোগ 300টি সংরক্ষিত আসনের মাধ্যমে একটা নারী পুরুষের মধ্যে একটা ব্যালেন্স আনা সংসদে। এটা এই মুহূর্তেই হবে না জানি। যেদিন আমরা আমাদের প্রতিবেদন জমা দিলাম সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে যে সংবাদ সম্মেলন হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এই প্রতিবেদনে অনেক তর্ক হবে, অনেক সমালোচনা হবে, অনেক বিতর্ক হবে। আমরা সবটাকেই স্বাগত জানাই, কারণ আমরা মনে করি এই তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্যে দিয়েই অনেকগুলো বিষয় নিষ্পত্তি হবে। আমরা বললেই তো আর হয়ে যাবে না। সুতরাং আমরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম কি, আমরা দেখলাম গালিগালাজ আর তর্ক বিতর্ক তো এক না। তর্ক বিতর্ক গ্রহণযোগ্য, গালিগালাজটা গ্রহণযোগ্য না। সুতরাং সেটাও একটা দুঃখের বিষয় ছিল। এবং আরো দুঃখের বিষয় ছিল সেই সময় আমরা প্রধান উপদেষ্টার
কার্যালয় থেকে কোনো রকমের আওয়াজ শুনলাম না, কোনো রকমের প্রতিবাদ শুনলাম না। এই যে আমাদেরকে যেভাবে হেনস্থা করা হলো, সেটার কোনো প্রতিবাদ আমরা শুনিনি। তো সেটাও একটা দুঃখের ব্যাপার। যাই হোক, আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম, দাঁড়ান। আর যেটা বলতে চাই শেষমেশ, সেটা হলো এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যা দেখালো, ওরা যা করলো, আমরা যেটা করতে পারি নাই, ওরা যা করলো সেটাকে আমি শুধু সালাম জানাই না, আমি চাই যে তারাই দেশের হাল হাতে নেক। এবং আমি খুবই আশাবাদী ছিলাম যে এই যে নতুন দলটি তারা করেছে, এই দলটি সাহসের সাথে অনেকগুলো কথা বলবে যেগুলো আগে কেউ বলতে পারেনি। নানা ভয়ে, জুজুর ভয়ে, সমাজের ভয়ে, ভোট হারাবার ভয়ে তারা বলতে পারবে। এবং আমি সেটার ব্যাপারে কিছুটা মর্মাহত, তাদের সেই ভূমিকায় এখনো দেখতে পাই নাই, কিন্তু আমার মনে হয় সামনে দেখতে পাবো, আমি সেই আশা রাখি। এবং তাদের প্রতি আমার সকলের, আমার না শুধু, অনেকেরই প্রত্যাশা যে তারা গণতন্ত্র এবং গণতান্ত্রিকতা এই দুটাকেই সমুন্নত রাখবে। দ্বিতীয়ত, তারা সকল প্রকার বৈষম্যের বিলুপ্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে একটা মানবিক রাষ্ট্র গঠনে তারা সক্রিয় হবে। এবং মানবিক রাষ্ট্র গঠনে অনেকগুলোর মধ্যে একটা পূর্ব শর্ত হলো মৃত্যুদণ্ডের বিলুপ্তি। আমি সেটাও দেখতে চাই। আমাদের সংবিধানে প্রথম থেকে একটা জিনিস ছিল যেটা কোনোদিনই বাস্তবায়ন হয়নি, সেটা হচ্ছে ন্যায়পালের পদ। আমি মনে করি হাই টাইম ন্যায়পালের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। আমি আশা করব এই দলটি ন্যায়পালের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তাদের নির্বাচনী অভিযানে, নির্বাচনী ইশতেহারে সেটাও স্থান পাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শিরিন আপাকে। আপার খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং দেখেন যে এই নারী কমিশনের যে রিপোর্টটি নিয়ে যত সমালোচনা এবং যত গালিগালাজের শিকার আসলে হতে হয়েছে, এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা তাদের পক্ষ থেকে, সেগুলো কিন্তু চাপা পড়ে গেছে, সেগুলো কিন্তু নিয়ে আমরা কথা বলতে পারিনি, সেই পাবলিক স্ফিয়ারে আমরা সেই কথাগুলো বলতে পারিনি, সেই আলোচনাটাই আনতে পারিনি। এটি আমাদের জন্য একটা বড় ব্যর্থতা। এবং দেখেন আজকের এই প্রোগ্রামটি এই জায়গা থেকে একটা বার্তাও বটে যে সংবিধান নিয়ে নারীর কোনো কথা থাকতে পারে না, সংস্কার নিয়ে নারীর কোনো কথা থাকতে পারে না। এই যে এক ধরনের ট্যাবু যে নারী সংস্কার নিয়ে কি বোঝে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এর আইনি ভিত্তি এবং এটি পরবর্তীতে কিভাবে বাস্তবায়ন হবে, এটি আদেশ হবে না অধ্যাদেশ হবে, এই আদেশ বা অধ্যাদেশটি কে জারি করবে, এই বিষয় নিয়ে নারী বুঝবে কেন? নারীরা তো এই এত জটিল বিষয় নিয়ে বুঝবে না। নারী সবসময় বুঝবে হচ্ছে সহজ সরল বিষয় নিয়ে। বা যখন একটা আন্দোলন করতে হবে তখন আন্দোলনের প্রথমে থাকবে নারীরা, সেইখানে তারা ঢাল হয়ে দাঁড়াবে এবং নারী আন্দোলনে সংখ্যা মাত্র। এবং যখন আসলে কোনো বিষয়ে বাস্তবায়নের ক্ষেত্রে, যখন একটা রাষ্ট্রের দায়িত্বের ক্ষেত্রে, যখন ডিসিশন মেকিং এর বিষয় আসবে, তখন আর নারীদের খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা প্রোগ্রাম করব নারীরা কোথায় গেল, জুলাইয়ের নারীরা কোথায় গেল, গণ অভ্যুত্থানের নারীরা কোথায় গেল। কারণ এই প্রোগ্রামগুলো করলে এটি একটু বোঝা যায় যে সেই দলগুলোর নারীদের কথা মনে আছে। আমরা আসলে এভাবেই চিন্তা করি। তো এই চিন্তা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আজকে এই জাতীয় নারী শক্তির পক্ষ থেকে আমাদের এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি যে নারীর কণ্ঠে আসলে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আমরা শুনতে চাই এবং এর আইনি ভিত্তি কিভাবে হবে এই আলোচনাগুলো আমরা শুনতে চাই। এবার আমি আমন্ত্রণ জানাবো আমাদের জুলাইয়ের, যদি বলি যে আমাদের যেই যাদের সামনে রেখেই আমরা আসলে এই যেই নারীদের আমরা সামনে দেখেছি, আমাদের
দ্যুতি অরণ্য চৌধুরী, তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুব শক্তি। এই নারীরাই আসলে সেই রোকেয়া হল বলেন, সুফিয়া কামাল হল বলেন, সেই হলগুলো থেকে বের হয়েছে এবং তাদের সামনে রেখে তখন আমরা সাহস পেয়েছি, আমরা আন্দোলনটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে গতিশীলতা সেটি বৃদ্ধি পেয়েছে। আমি তাকে আমন্ত্রণ জানাতে চাই তার বক্তব্য উপস্থাপনের জন্য।